এসব দেখার কোনো ইন্টারেস্ট আমার নেই। দুদিন পর তুই নিজেই দেখাবি। যাক সেসব কথা, এসেছি দরকারে। বাইরে অনেক মানুষের আনাগোনা, তাই বেলকনিতে ঝুলে ঝুলে এসেছি। দোষ তোর। তোর উচিত ছিল বেলকনির দরজাও লাগানো, কারণ এহেন অপার্থিক সৌন্দর্য অনুভূতিহীন সিমেন্টের দেওয়ালও গিলে খাবে। আর আমি তো মাত্র মানুষ। মৌনতা এক হাতে বুকে জামা খামচে ধরে অন্য হাতে রনের চোখ চেপে ধরল। এরপর বলল, আমি জানি তুমি কিছুই দেখোনি। রন বাঁকা হেসে বলে উঠল, এখন আর ধরে লাভ নেই জানেমান, যা দেখার দেখে ফেলেছি। অনিন্দ্র সুন্দর। আজ আমি মরে যাব, কেউ আমাকে বাঁচাতে পারবে না, তুইও না। মৌনতা চট করে বিছানা থেকে নিজের ওড়না নিয়ে এক হাতে রনের চোখ মুখ পেঁচিয়ে রনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। এরপর লজ্জায় কাবু হয়ে অসাড় দাঁড়িয়ে রইল দেয়ালে হেলান দিয়ে। রন বাথরুমের দরজায় মাথা ঠুকে দাঁড়িয়ে ধীর লয়ে বলল, কোমরের নিচের কালো তিলটা আমাকে মরণ বান মেরেছে রে মৌন। কিছুতেই দৃষ্টি থেকে সরছে না। ইন্টেলিজেন্ট কমান্ডো চোখ সব ক্যাপচার করে নিয়েছে। এখন ওগুলোর সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যতদিন তুই আমার না হবি, এগুলো মস্তিষ্কের শক্ত আসনে গেড়ে আমায় জ্বালাবে, পোড়াবে, বৈশ্রীভূত ছাই বানিয়ে হাওয়ায় উড়াবে। খুব কঠিন, অসহনীয় যন্ত্রণা হয়ে গেল আমার জন্য। আমি বাঁচব তো? মৌনতা লজ্জায় হাতের আঁচলায় মুখ লুকিয়ে লম্বা সময় দাঁড়িয়ে রইল। এরপর হাতের জামা গায়ে জড়িয়ে ডাকল। রণ ভাই। সাড়া পাওয়া গেল না। মৌনতা ধরে নিল রন চলে গিয়েছে, তাই বর কয়েক বড় শ্বাস ফেলে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। এসেই নিজের বিছানায় শটান শুয়ে থাকতে দেখল রনকে। চোখে মুখে ওভাবেই ওড়না পেঁচিয়ে শুয়ে আছে সে। মাথার পেছনে এক হাত আর বুকে আরেক হাত রেখে রন স্পৃহ গলায় বলল, বাঁকানো কোমরের মাঝ বরাবর শিরদাঁড়ার ছোট্ট একটা লাল তিল, কাঁধে আরেকটা, কোমরে একটা কালো তিল, আর সোডল। মৌনতা বালিশ চেপে ধরল তাৎক্ষণিক। রনের মুখে এরপর চিবিয়ে বলল, আচ্ছা দুশ্চরিত্র আর লম্পট তুমি তো। তোমাকে এক্ষুনি মেরে ফেলবো আমি। মেরে ফেল, তবেই শান্তি মিলবে আমার। নয়তো অশান্তি আর নির্ঘুমতা নিয়ে বাঁচতে হবে আমায়। মৃত্যুতেও কোনো আফসোস নেই আমার। যা দেখেছি তাতে স্বর্গলাভ হয়ে গেছে। প্লিজ মেরে ফেল আমায়, প্লিজ। মৌনতা বালিশ সরিয়ে বলে উঠল। বেরিয়ে যাও ঘর থেকে, আমার কাজে দেরি হচ্ছে। রন চোখ মুখ থেকে প্যাঁচানো ওড়না খুলে হাতে নিয়ে কাতর গলায় বলে উঠল, আজ রাতে চলে যাব মনো। ভেবেছিলাম যাবার আগে মনে ব্যথার মেঘ উঠবে, কিন্তু ট্রাস্ট মি, তোর এই উন্মুক্ত সৌন্দর্য আমার কষ্টের মিশনটাকে একদম ইজি করে দেবে। না খেয়ে পাহাড়ে পাহাড়ে ঘোরা, সাপখোপের সাথে যুদ্ধ করে রাত জাগা, ঝর্ণার ঠান্ডা পানিতে সারাদিন ডুবে থাকা, জোকের কামড় কিচ্ছু গায়ে লাগবে না আমার। বলেই উঠে এসে মৌনতার মেদহীন কোমর চেপে ধরে পেটে মাথা গুজে চুপ করে রইল। রনের স্পর্শে মৌনতার শরীর ঝাঁকুনি দিল, সেই সাথে বুক ভার হল। সমস্ত আনন্দ খুশি নিমিষেই ধূলি ঝড়ে রূপান্তরিত হল। না চাইতেও রনের মাথায় হাত রাখল মৌনতা। মৌনতার মনে হলো রন কাঁদছে। চট করে রনের দুই গাল জড়িয়ে রনের মুখ উপরে তুলল মৌন। মানুষটা সত্যিই কাঁদছে। মৌনতা নিজেও ব্যথিত হল। রনের বিরহ তাকেও জলে ভাসালো। মৌনতাকে হ্যাচকা টানে নিজের কোলে বসিয়ে শক্ত আলিঙ্গনে বেঁধে মৌনতার কাঁধে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে ফেলল রন। অতঃপর বলল, ওকে ছেড়ে থাকতে আমার এবার অনেক কষ্ট হবে মৌন। ইচ্ছে করছে চাকরি ছেড়ে দিতে, শুধু তোর পা জড়িয়ে বসে থাকতে ইচ্ছে করে সারাদিন। কিভাবে বাঁচবো তোকে ছাড়া? মৌনতা কম্পিত গলায় বলল, তোমার জন্য অপেক্ষা করবো আমি রণ ভাই। যদি আর না আসি? তবুও অপেক্ষা করবো। তোর কষ্ট হবে না? না রণ ভাই, ওই অপেক্ষায় আমি সুখ পাবো, তোমার বুকে ঝাঁপিয়ে পড়ার সুখ। এবার পরীক্ষায় পাশ করতে পারবি তো? বলেই মৌনতার পানে অনিমেষ তাকালো রন। নিজের চোখের জল হাতের উল্টো পিঠে মুছে মৌনতা বলল, তুমি দেখো আমি এবার সত্যিই পাস করবো। মৌনতার গালে টুপ করে চুমু খেল রন। এরপর মৌনতার ভেজা চুল মুখের উপর থেকে সরিয়ে বলে উঠল, নোমান শাহরিয়ার থেকে দূরে থাকবি। ওর মতিগতি ভালো নয়, ও তোকে ভালোবেসে ফেলেছে। তুমি কি করে জানলে? রন নাক টেনে বলল। আমি সব জানি। মৌনতা মাথা ঝাঁকিয়ে বলল, আমি সবার থেকে নিজেকে আড়াল করে রাখবো। আমি চলে গেলে কোয়েল তোকে জ্বালাবে। বড্ড শয়তান আর কোটনিও। নিজেকে বাঁচাতে পারবি ওর থেকে? পারবো। মৌনতার গাল টেনে রন বলল। গুড গার্ল। এরপর রন একটা কালো ডিভাইস বের করল নিজের পকেট থেকে। সেটা মৌনতার হাতে গুজে বলে উঠল, খুব সাবধানে আর লুকিয়ে রাখবি এটা। কারো হাতের নাগাল যেন এটাতে না পড়ে। কি এটা? অবাক হয়ে শুধালো মৌনতা। মিলিটারি স্যাটেলাইট ফোন।
এটা অন করলে আমার লোকেশন জানতে পারবি তুই। আমি মরে গেলেও জানতে পারবি। রেড সিগন্যাল দেখাবে তখন। আর যখন তোর মনে হবে আমার সাথে কথা না বলতে পেরে তুই মরে যাচ্ছিস, তখন অনলি 30 সেকেন্ড কথা বলতে পারবি আমার সাথে। মৌনতা স্যাটেলাইট ফোন রনির হাতে গুজে বলে উঠল। এটা আমি নেব না রণ ভাই। কেন? যদি কখনো এটাতে লাল সিগন্যাল জ্বলে তবে আমি সহ্য করতে পারবো না, মরে যাব আমি। জ্বলবে না রেড সিগন্যাল। তোর ভালোবাসার শক্তি আমায় বাঁচিয়ে নেবে। ওপরওয়ালা এতটাও নিষ্ঠুর নয়। মৌনতা নিশ্চুপ রইল। রন চলে যাবে এটা সে মানতে পারছে। কোনো শক্তি বলে রনকে সে আটকে রাখবে এটাও ভেবে পাচ্ছে না। এমন সময় রন আবদার করল। একটা জিনিস চাইবো, দিবি? মৌনতা মাথা দুলিয়ে বলল। কি চাও? আমায় একবার নিজে থেকে চুমু খাবি? রনের আকুল আবদারে সাই দিল মৌন। রনের গলা জড়িয়ে অধরে অধর ছোঁয়াল। রন চোখ বুজে অশ্রু ফেলল। সেই সাথে অঝোর কাঁদল মৌনতা। রন মৌনতাকে ছেড়ে উঠে দাঁড়াল। হাতে আর সময় নেই, এখনই যেতে হবে অনুদের বাড়ি। তার কাছেই গয়না সাজগোজের জিনিসপত্র সব। রনকে ছেড়ে মৌনতা যখন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো তখন রন শুধালো। এটা তোর নতুন জামানা। চুল আঁচড়াতে আঁচড়াতে মৌন জবাব দিল। হ্যাঁ, মা এনেছে। রন কপাল কুঁচকে পেছনের জামা মৌনতার সামনে এনে বলল। এটা তো ছেঁড়া। বিস্মিত হয়ে জামায় নজর বোলাতেই মৌনতার চোখ কপালে উঠল। পেছনের পাট একদম ছিঁড়ে কুচি কুচি, দেখে মনে হচ্ছে ইঁদুরে কেটেছে। মৌনতা ভার মুখে বলল। এটা এমন হলো কি করে? কঠিন বুদ্ধিদীপ্ত রন নিমিষেই বুঝে গেল সবটা। চোখে মুখে ক্রোধ ছলকে উঠল তার। নিজের সঙ্গে করে আনা নতুন জামা মৌনতাকে দিয়ে রন বলে উঠল। এটা পর, ঢাকা থেকে এনেছিলাম। এটা দিতেই এসেছিলাম তোর ঘরে। এমনিতেও ছোট মার দেওয়া জামা তোকে আজ পরতে দিতাম না আমি। তুই তৈরি হয়ে নিচে আয়। যে জামাটা এভাবে কেটেছে তাকে আমি দেখছি। মৌনতা বিস্মিত হয়ে বলল। তুমি কি করে জানলে কে করেছে এটা? মৌনতার প্রশ্নে বিচক্ষণ চোখে আশেপাশে কিছু খুঁজল রন। এরপর মেঝে থেকে একটা ছেঁড়া বেলিফুল হাতে নিয়ে বলে উঠল। বলতো কে করেছে এই কাজ? সকালেই কোয়েলকে বাগান থেকে বেলিফুল তুলতে দেখেছে মৌন। তুবা সেই ফুল দিয়ে তাকে গাজরা বানিয়ে দিয়েছে শাড়ির সাথে পরার জন্য। মৌনতা তাজ্জব হয়ে বলল। কোয়েল? মৌনতা মাথা ঝাঁকিয়ে বেলকনি দিয়ে লাফিয়ে নিজের ঘরে চলে গেল। এরপর দৌড়ে বেরিয়ে এলো বাইরে, উদ্দেশ্যে মাহিরের কুকুর কালু। কালুর গলার বেল্ট ধরে টেনে বাড়ির নির্জন জায়গায় নিয়ে এলো রন। এরপর ঝুঁকে বসে কালুর চোখে চোখ রেখে সেই বেলি ফুল কালুর সামনে এনে মিলিটারি ভাষায় বলে উঠল। অ্যাট্রাক্ট। রননের দেয়া নীল রঙা সোনালি পাড়ের সুন্দর শাড়িটা কুচি দিয়ে পরল মৌনতা। এরপর পিঠ জোড়া বিছিয়ে থাকা চুলগুলো ঢিলে বিনুনি করে তাতে গুজল লাল গোলাপ। মুখে হালকা প্রসাধনী মেখে ঠোঁট জুড়ে হালকা গোলাপি লিপস্টিক দিল। কপালে দিল ছোট্ট নীল টিপ। চোখের কোল ঘেঁষে মোটা কাজল আর টেনে দিল আইলাইনার। এরপর আঁচল ঠিক করতে করতে নেমে গেল সিঁড়ি বেয়ে। পথিমধ্যে দেখা হলো রেহনুমার সাথে। রেহনুমা মৌনতাকে দেখে দাঁড় করালেন। এরপর থুতনি ধরা পুরো মুখটা দেখলেন। প্রশস্ত হলো রেহনুমার ঠোঁট। মৌনতার কপালে চুমু আঁকলেন নিজের খুশি ধরে রাখতে না পেরে। এরপর আদুরে গলায় বললেন। আমার মেয়েকে আজ খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ। বিয়ে বাড়ির সকলেই আজ কুপকাত হবে এই রূপে। নিজেকে সামনে রাখিস বাবা, কারোর নজর যাতে না লাগে। রেহনুমার কথায় লাজুক হাসল মৌনতা। এরপর বলল। নজর টিপ আছে আমার বড় মা, ওই টিপ আমাকে কারো নজর লাগতেই দেবে না। রেহনুমা অবাক হয়ে শুধালেন। কে সে? শাড়ির আঁচল মোচড়াতে মোচড়াতে মৌনতা নুইয়ে জবাব দিল। বলবো সময় করে। রেহনুমা আরেকটু হেসে শুধালেন। খুব সুন্দর বুঝি? আন্ধার রাতের মতো। বলেই দৌড়ে পালালো মৌনতা। মৌনতার যাবার পানে তাকিয়ে রেহনুমা হাসলেন। এরপর বললেন। পাগল একটা, তোকে যে পেতে চলেছে নিঃসন্দেহে সে ভাগ্যবান পুরুষ, কিন্তু কে সে? রেহনুমা আর দাঁড়াতে পারলেন না। সৌম্য ডেকে উঠল তাকে। তড়িঘড়ি করে রেহনুমা পা চালালেন। মৌনতার জামা নষ্ট করার আনন্দ কোয়েলের মনে আর ধরছে না। মনের আনন্দে গুনগুন করতে করতে শহুরে মেয়েদের মতো ভারী সাজের মেকআপ করে ফিনফিনে পাতলা একটা শাড়ি পরে নিজেকে মোহনীয় করল কোয়েল। সফেদ উদর আর নাভি স্পষ্ট সেই শাড়ির বুনন ভেদ করে। ছোট হাতের ব্লাউজ মোলায়েম হাতটা আরেকটু আকর্ষণীয় করল। পেছনের পিঠ পুরোটাই উন্মুক্ত। লাল চুলগুলোতে সাদা বেলির গাজরা লাগিয়ে হাতে ছোট পার্স নিয়ে আয়নায় নিজেকে একবার পরখ করল। এরপর বলে উঠল। এমন হট আইটেম তুমি আর কোথায় খুঁজে পাবে রন ভাই? দেখো, আজ আমাকে দেখে আবার পা পিছলে পড়ো না যেন। আমাকে দেখার পর এক নিমেষেই তোমার মাথা থেকে ওই কেউ ভূতটা নেমে যাবে।
টসটসে রসে ভরা আঙুর রেখে টক গরম চা কে খেতে চাইবে? কথাগুলো বলেই চুল উড়িয়ে সিঁড়ি ডিঙিয়ে নেমে এলো কোয়েল, এরপর বেরিয়ে গেল বাইরে। ড্রয়িং রুমে বরযাত্রী হিসাবে কে কে কোন গাড়িতে উঠবে তা গুছাচ্ছিলেন দেওয়ান মির্জা। হঠাৎ উপরে তাকিয়ে কোয়েলকে দেখে চোখ নামিয়ে বিড়বিড় করে বলে উঠলেন, আস্তাগফিরুল্লাহ, হেদায়েত দান করো মাবুদ। বলেই মনে মনে বেহায়া নির্লজ্জ গালি দিলেন কোয়েলকে। সেই সাথে কেমন শিক্ষা দীক্ষায় বড় হয়েছে মেয়েটা তার চর্চাও করল। মেজাজটা আজকাল হুটহাট তিরিক্ষি হয়। বিয়ের চাপে এমনিতেই প্রেশার হাই হয়ে রাগ নিয়ন্ত্রণে থাকছে না। তার মধ্যে কোয়েলের এহেন বিশ্রী শরীর প্রদর্শন বৃদ্ধের মস্তিষ্ক বিক্ষিপ্ত করে তুলল। এমন সময় সেখানে উপস্থিত হলেন শায়লা, হাতে ধোড়া ওঠা গরম চা। দেওয়ান মির্জা দুধ চা পছন্দ করেন এবং আধ ঘন্টা পর পর চা না পেলে তার মেজাজ ঠিক থাকে না। শায়লার হাতে রং চায়ের পেয়ালা দেখে দেওয়ান মির্জা ক্ষেপে উঠলেন। শায়লাকে ধমকে উঠলেন চিৎকার করে, আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নাই তোমার কাছে, তাই না? এতদিন এ বাড়িতে থেকেও জানো না আমি কি চা খাই? বলেই শায়লার হাত থেকে কাপ নিয়ে ছুঁড়ে মারলেন বৃদ্ধ। মেঝেতে আছড়ে পড়ে ঝনঝন শব্দে ভেঙে গেল পেয়ালা, কিন্তু বাড়ির হৈহুল্লোর ভেদ করে তা বাইরে পৌঁছল না। কেউ খেয়ালও করল না, সকলেই বিয়ের আনন্দে মজেছে কিনা। এধারে ভয়ে লজ্জায় শায়লা স্তব্ধ হয়ে গেলেন। সাদনান মির্জা দৌড়ে এসে তার বাবাকে শান্ত হতে বললেন। এরপর শায়লাকে চোখ রাগিয়ে বলে উঠলেন, তুমি জানো না বাবা রং চা খায় না, তারপরেও কেন দিলে? শায়লা নিজেকে ধাতস্থ করে ভয়ার্থ গলায় বলে উঠল, বাবা লেবু দিয়ে মশলাযুক্ত রং চা খেতে চেয়েছিলেন একটু আগে, ওনার নাকি গত রাতে গলা ব্যথা হয়েছে, এজন্য। শায়লা কথা শেষ করবার আগেই সাদনান মির্জা শায়লাকে হাতের ইশারায় চলে যেতে ইশারা করলেন। এরপর নরম গলায় শুধালেন, আপনি রং চা চেয়েছিলেন আব্বা। চেয়ারে ধপ করে বসে চোখ বুজে হেলান দিলেন দেওয়ান মির্জা। রাগের চোটে বুকের ব্যথা বেড়ে গেছে তার। বুক চেপে ধরে বৃদ্ধ মনে করলেন একটু আগের কথা। তিনি রং চা চেয়েছিলেন। বৃদ্ধ তড়িৎ উঠে দাঁড়ালেন। শায়লাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করেন তিনি। দীর্ঘ বছরের সংসার জীবনে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে গুছিয়ে করেন এই মেয়ে। ইচ্ছাকৃত ভুল এড়িয়েই চলেন তিনি। শ্বশুরের আদেশ নির্দেশ আরও মান্য করে পালন করার চেষ্টা করেন। আজ পর্যন্ত ছেলের বউদের সাথে দুটো কথা হয়নি তার। এতগুলো বছর বাদে শায়লার সাথে কিভাবে এমন ব্যবহার করলেন তিনি, ভেবেই কষ্ট লাগল তার। রান্নাঘরে নীরবে কেঁদে চোখ মুছছেন শায়লা। নিঃশব্দে রান্নাঘরে দাঁড়িয়ে শায়লার হাত চেপে ধরলেন বৃদ্ধ। এরপর বললেন, মাগো কষ্ট পেও না, বুড়ো মানুষ না বুঝে ভুল করে ফেলেছি। শিশু আর বৃদ্ধের মধ্যে কোনো তফাৎ নেই, তা তো জানোই। শায়লা নিজেকে সামলে বলে উঠলেন, আমি কিছু মনে করিনি আব্বা, আপনি এভাবে বলবেন না, তাহলে আমি লজ্জা পাবো। বৃদ্ধ নিচু গলায় বলে উঠল, রুলের মেয়ের বেহায়া সাজ দেখে মাথা নষ্ট হয়ে গেছে আমার, রাগ সামলাতে পারিনি। বাড়িতে কতগুলো উঠতি বয়সের ছেলে পেলে আছে, মেয়েটা খুবই বেহায়া বেশভূষ ধারণ করেছে। ওকে দেখেই কিভাবে যেন মেজাজটা চটে গেল। শায়লা এবার বুঝলেন বৃদ্ধের রাগের হেতু, তাই কান্না থামিয়ে বলে উঠলেন, মেয়েটা শহরে আব্বা, এমনিতেই খুব ভালো, আপনি ওসবে ধ্যান না দিয়ে বরযাত্রী গোছান। সময় যে হয়ে এলো। হ্যাঁ তা গোছাবো, তার আগে আরেকবার মশলা চা করে দেবে লেবু দিয়ে, গলাটায় সাংঘাতিক ব্যথা। মুচকি হেসে শায়লা বলে উঠলেন, আপনি বসুন, আমি করে দিচ্ছি। বৃদ্ধ অনুতপ্ত হয়ে চলে গেলেন। শায়লা চোখ মুছে পুনরায় চায়ের পাতিল বসালো। নিজের জিপের হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রন। সে বিশেষ চিন্তায় গভীরভাবে মগ্ন। চারপাশের বিষয়ে কোনো ধ্যান নেই তার। গত রাতে থানার ওসির সাথে কথা হয়েছে তার। গ্রামের সহজ সরল ছেলে বিল্লালের আত্মহত্যা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। রন পোস্টমর্টেম রিপোর্ট নিজ চোখে দেখেছে। ওখানেও প্রমাণ হয়েছে এটা আত্মহত্যাই। কিন্তু ছবিগুলো দেখেছে রন। গলায় ফাঁসের কোনো দাগ নেই, এমনকি চেহারা পর্যন্ত বিকৃত হয়নি। ফাঁসির মরা এভাবে মরতেই পারে না। এর পেছনে অন্য কোনো চক্রান্ত আছে। ওসির চোখ মুখ দেখেও রন বুঝেছে ঘটনা ভিন্ন। ওসি সবটা জানে, অথচ প্রকাশ করতে চাইছে না। পেছনের ঘটনাটা কি আরও বিশদে জানতে সেই বটগাছের তলায় গিয়েছিল রন। তন্ন তন্ন করে খোঁজার পর মিলেছে অর্ধ ছেঁড়া বিদেশি ডলার। দেশের মাটিতে ডলার দেখে রনের কপাল কুঁচকে যায়। সেটা নাকে নিয়ে ঘ্রাণ শুকতেই রনের এক ভ্রু উঁচু হয়ে ওঠে। ডলারের ড্রাগের স্মেল।
ডলারটা সরাসরি কোনো ড্রাগ ক্যাশ রুম থেকে এসেছে রন নিশ্চিত হয়ে যায়, কিন্তু সাধারণ দরিদ্র পরহেজগার এই ছেলের নিকট পর্যন্ত এই ডলার কিভাবে এলো রন ভেবেই পেল না। রন সারা রাত চিন্তাভাবনা করে নিশ্চিত হয়েছে গ্রামের কেউ এখানে যুক্ত, কিন্তু কে সে? চিন্তাভাবনা যখন তুঙ্গে, তখন চুরির রিনিঝিনি শব্দে রনের ধ্যান কাটল। সামনে তাকাতেই চোখ জোড়া স্থির হলো। সুন্দর ভঙ্গিমায় ধীরে ধীরে হেলে দুলে এগিয়ে আসছে মৌনতা, যেন কোনো মানুষ নয়, হুড়পড়ি। পাতলা ঠোঁটের মিষ্টি হাসিতে রন হেলে গেল জিপের সাথে। বুকে চিনচিনে ব্যথা করছে তার। বাতাসের হুল্লুরে শাড়ির আঁচল উড়ে গিয়ে ফর্সা উদর নজর কাড়ল রনের। বুকে হাত চেপে হা হয়ে দাঁড়িয়ে রইল রন। মৌনতার চুলে গুজে রাখা গোলাপের সুবাস রনকে মাতাল করল। শরীরের ভর ছেড়ে দিয়ে মাটিতে পড়ে যেতে চাইল রন, কিন্তু আকস্মিক রনের বেল্ট খামচে ধরল মৌনতা। অতঃপর ডাকল, রণ ভাই। হুঁশে আসতেই নিজেকে সামলে রন বলে উঠল, আগুন হয়ে মোমের কাছে কেন এলি মৌন? পুড়িয়ে গলিয়ে মিলিয়ে শেষ করে দিবে এজন্য? মৌনতা আমতা আমতা করে বলে উঠল, তুমিই তো পড়তে বললে। ভুল করেছি, আমায় ক্ষমা কর। যা, বোরকা পরে আয়। আমি কোনো রিস্ক নিতে পারবো না। তোকে দেখে সবাই মরবেও বাড়ির। বিয়েতে কেউ বোরকা পরে যায়? বলে তোর যাবারই দরকার নেই। মৌনতা ঠোঁট উল্টে বলল, এবারই প্রথম বিয়ে, আমি যাব না। না, যাবি না। ফেরার পথে আমি পোলাও মাংস চেয়ে নিয়ে আসবো তোর জন্য। ও বাড়িতে খেলেও যেই স্বাদ লাগবে, এই বাড়িতে খেলেও তেমন স্বাদই লাগবে। তুমি কি নিশ্চিত টাকাগুলো পেয়েছ? মৌনতা কিছু বলতে চাইল, তার আগেই ঘেউ ঘেউ করে উঠল কালু। কেউ কিছু বুঝে উঠবার আগেই কামড়ে ধরল কোয়েলের শাড়ি। ভয়ে চিৎকার করে উঠল কোয়েল। সেই সাথে দৌড়ে এলো বাড়ির সকলে। মাহির মুইন দৌড়ে এসে ধমকে উঠল কালুকে। এতে কালু আরও ক্ষিপ্ত হল। পাতলা ফিনফিনে শাড়ি কালুর ধারালো দাঁতের আঘাতে ছিঁড়ে ফানা ফানা হলো। আক্কাস দৌড়ে একটা লাঠি এনে শক্ত বাড়ি বসালো কালুর পিঠে। ব্যথায় আরও রেগে গেল কালু। ইতোমধ্যে কোয়েলকে অর্ধনগ্ন করে ফেলেছে কালু। রুলি, কোয়েল আর কোয়েলের ছোট ভাই সমান তালে চিৎকার করে চলেছে। রেহনুমা শায়লা দৌড়ে এসে চিৎকার চেঁচামেচি শুরু করলেন, কিন্তু কালু যেন আজ রণ ভাই, কালুকে থামাও, নয়তো কোয়েলাপু পা নেবে ওর। বধির। রন ভাবলেশহীন জবাব দিল, তোর ভালো লাগছে না? না, মোটেও না। অন্যের কষ্টে কেন হাসি পাবে? তুমি কিছু করো দয়া করে। রন শীষ বাজিয়ে জিপ ছেড়ে বাড়ির উঠোনে দাঁড়িয়ে একটু তামাশা দেখল। মৌনতার ছেঁড়া জামার কথা মনে পড়তেই বেশ রাগ হলো তার। সে আরেকটু তামাশা দেখতে চাইল। এমন সময় সৌম্য চিৎকার করে বলে উঠল, রণ দেখ, কালু পাগল হয়ে গেছে, ওকে থামাতে পারিস কিনা দেখ তো। রন ধীর পায়ে এগিয়ে গেল কালুর কাছে। এরপর হাঁটু মুড়ে বসে কালুর গলায় হাত বুলিয়ে বলে উঠল, এনাফ। মুহূর্তেই রনের নির্দেশ কালুর ক্ষিপ্ত মস্তিষ্কে ক্যাচ করল। কোয়েলের পা ছেড়ে রনের পানে তাকিয়ে ঘেউ ঘেউ করে উঠল কালু। ব্যাক। কালু এক পা দুপা করে পিছিয়ে ভিড় ঠেলে দৌড়ে বেরিয়ে গেল। কোয়েল থরথর করে কেঁপে মাটিতে বসে গেল। রেহেনুমা দৌড়ে গেলেন পানি আনতে। সৌম্য ব্যস্ত হলো ডক্টর ডাকতে। কোয়েলের পানি তাকিয়ে রন বলে উঠল, এসব পোশাকে কালো অভ্যস্ত নয়, বুঝলি? তোকে ভিন্ন গ্রহের প্রাণী ভেবে এভাবে অ্যাট্রাক্ট করেছে সে। নেক্সট টাইম থেকে হিসাব করে পোশাক পরবি। যা, এবার হসপিটালে গিয়ে ইঞ্জেকশন নে। বড্ড কষ্ট পেলাম তোর জন্য। ভেবেছিলাম বিয়ে খেয়ে ফিরে যাবি, কিন্তু এখন তো দেখছি গ্রামেই থেকে যেতে হবে তোর। খুব টাফ হয়ে গেল আমার জন্য। বলেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে উঠে গেল রন। বড় যাত্রী নিয়ে দুপুরের আগে আগেই বসন্তপুর গ্রামে এলেন দেওয়ান মির্জা। রন মৌনতা আগেই চলে এসেছে। এত হৈহুল্লোর আনন্দের মাঝে শুধু অনুপস্থিত কোয়েল আর তার মা। অনুকে পার্লারের মেয়েরা সাজাতে বসে গিয়েছে। এখানে এসে থেকে রনের কোনো খোঁজ নেই। মৌনতা সিমিকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। নোমান সাহারিয়ার গায়ে শুভ্র পাঞ্জাবি জড়িয়েছে আজ, দেখতে বেশ লাগছে। তার সৌন্দর্য অগ্রাহ্য করার শক্তি কোনো রমণীর নেই। নোমান মৌনতাকে দেখেই হাসি মুখে এগিয়ে এলো। এরপর বলে উঠল, আসসালামু আলাইকুম বেআইন সাহেব। মৌনতার উত্তর কেড়ে নিয়ে সিমি বলে উঠল, ওয়ালাইকুম আসসালাম বেআই সাহেব। নোমান হাসল অল্প, এরপর বলল, কেমন আছেন বেআইন সাহেব? মৌনতা মিষ্টি হেসে জবাব দিল, বুকে বড় জ্বালা। কপাল কুচকে নোমান বলল, কিসের জ্বালা বেআইন সাহেব? নয়া প্রেমের জ্বালা। বলেই হাসতে হাসতে প্রস্থান নিল মৌনতা। সঙ্গে দৌড়ে গেল সিমি। মৌনতার হাসি নোমানের বুকে ঝড় তুলল। ইচ্ছে হলো রনকে খুন করতে। সেই সাথে নিজের মন্দ কপালের ওপর বেশ বিরক্তি জমল তার। এদিকে তনুর মুখোমুখি হলো রন। একাকী রনকে পেয়ে তনু ডেকে উঠল, মেজর জি বলুন। রণ, আমার চিঠির উত্তর কিন্তু আমি পাইনি। রন শয়তানি হেসে বলে উঠল,
ভুলে পিয়নের সাথে মাখামাখি করে ফেলেছি। প্রেম কঠিন পর্যায়ে আছে, জীবন মরণের সন্ধিক্ষণের মতো। আগামী ছুটিতেই আমার বিয়ে, অগ্রিম দাওয়াত রইল, এসে দুটো গরম গরম খেয়ে যাবেন। তনু ভোঁটা মুখে কষ্টভরা গলায় বলল, কিন্তু চিঠিটা আমি লিখেছিলাম। নিচে নাম দেওয়া উচিত ছিল। মানুষ মাত্রই ভুল। ম্যান ইজ মর্টাল। বলেই হাসতে হাসতে চলে গেল রন। এরপর মৌনতার কাছে এসে দাঁড়ালো রন। ভিড়ে ভালো লাগছিল না বলে একটু পুকুর পাড়ে একাকী এসে দাঁড়িয়েছে সে। পিছন থেকে মৌনতাকে আগলে জড়িয়ে রন বলে উঠল, নোমান শাহরিয়ার সাথে ভালোই তো গান গাইছিলি, এবার যদি পানিতে চুবিয়ে মারি। নিজেকে তাৎক্ষণিক রনের থেকে ছাড়িয়ে মৌনতা বলে উঠল, ছি ছি, কেউ দেখলে কেলেঙ্কারি হবে তো। হলেই বা কি? কিছুই না, তুমিই বিপদে পড়বে। তোকে কে বলেছে আমি বিপদে পড়ব? আমি হটি নটি বাসর সাজাবো। ছি ছি, বেশরম লোক। তুই চাস না তোর জামাই বেশরম হোক? না, চাই না। তাহলে তো জীবনেও বাপ ডাক শুনতে পারবো না। না পারলে নাই। এসব কি ভয়ানক সাংঘাতিক কথা বলছিস? বিয়ে হলেই ওসব করতে হবে? কোন সব? ভ্রু তুলে জানতে চাইল রন। মৌনতা জিভ কেটে দৌড়ে বলে উঠল, খুবই একটা। রন ডেকে বলে উঠল, আমি কিন্তু ওইসবের অপেক্ষাতেই থাকবো মৌন। এবার পালাতে পারছিস বলে আগামীবারও যে পালাতে পারবি তা কিন্তু নয়, জেনে রাখিস। ধীরে ধীরে হাসি আনন্দে সময় পেরুল। সেই সাথে ভরপুর খাবারে মজল সবাই। ভালোভাবে ঝামেলাহীন বিয়ের কাজ সম্পন্ন হতেই বউ নিয়ে সকলেই ছুটল মির্জাবাড়ির উদ্দেশ্যে। বিছানার ওপর পা ঝুলিয়ে বসে আছে কোয়েল। পায়ে মোটা করে ব্যান্ডেজ বাঁধা, পা ফুলে টকটকে লাল হয়ে আছে। সেই সাথে গায়ে প্রচণ্ড জ্বর। ডক্টর তাকে অলরেডি একটা ইঞ্জেকশন দিয়েছে, আবার 2 দিন পর আরেকটা। 14 দিনে মোট 5টি ইঞ্জেকশন তাকে দিতে হবে। রুলি মেয়ের পাশে বসে রয়েছেন মুখ ভার করে। চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। যদি কুকুরটা পাগল হয়, যদি জলাতঙ্ক রোগে মেয়েটি অদ্ভুত কুকুরের ন্যায় আচরণ করে, তবে? রেহনুমা প্লেটে একটু পোলাও মাংস এনে রুলির হাতে দিয়ে বলে উঠল, সৌম্যর শ্বশুরবাড়ি থেকে খাবার পাঠিয়েছে, কোয়েলকে খাইয়ে দে রুলি। রুলি চোখ মুখ কুচকে বলে উঠল, এমন কুকুর বাড়িতে পালা কি খুব জরুরি বড় আপা? এটা কি পাহারাদার নাকি মানুষ খুনের জন্তু? রেহনুমা অনুতপ্ত মিশ্রিত গলায় বলল, দুর্ঘটনাবশত হয়ে গেছে। কালু সচরাচর এমনটা করে না। কোয়েলকে কেন আকস্মিক কামড়ালো সেটাই তো বুঝতে পারছি না। নিশ্চিতকে উস্কে দিয়েছে। আমার তো মনে হয় মৌনতা করেছে এই কাজ। তেজি গলায় বলল, মৌনতা নিজেই কালুর থেকে দূরে পালিয়ে বেড়ায়। কোয়েল, মৌনতা কেন কালুকে উস্কে দেবে? তোর সাথে ওর ব্যক্তিগত কোনো শত্রুতা আছে? এবার থতমত খেল কোয়েল। মেয়ের গ্যারাকলে পড়া অবস্থা দেখে রুলি ফস করে বলে উঠল, এক কাজ করো আপা, কুকুরটাকে বিষ খাইয়ে মেরে ফেলো। যদি কোয়েলকে আবার কামড়ায় তখন? বোনের মুখে এমন হিংস্র কথা শুনে আটকে উঠলেন রেহনুমা। তিনি উত্তেজিত ভঙ্গিমায় বললেন, এসব কি বলছিস রুলি? মাহির সেই ছোট বয়স থেকে ওকে পালছে। কালুর প্রতি আমাদের সকলের গভীর ভালোবাসা। এই কথা আব্বা জানলেও রাগ করবে। যা হয়েছে তার নিছকই এক দুর্ঘটনা। বলেই রেহনুমা চলে গেলেন। কিন্তু শান্ত থাকতে পারল না রুলি। সে মনে মনে সিদ্ধান্ত নিল, যে কদিন এই বাড়িতে আছি সে কদিনে কালুর জীবন নরক বানিয়ে ছেড়ে দেব আমি। যতক্ষণ কালুর মরা মুখ না দেখছি ততক্ষণ মনে শান্তি নেই। নিজ ঘরে ঢুকে পোশাক পাল্টে বিছানায় আরাম করে শুল মৌনতা। আজ ভরে রন চলে যাবে ভাবতেই মনে দুঃখের মেঘ ভাসছে। 2 চোখ জলে ভরে উঠছে। বুকে সূক্ষ্ম চিনচিনে ব্যথা। শটান শুয়ে বুকের উপর হাত ভাঁজ করে শুয়ে দেয়াল ঘড়িতে নজর বুলালো মৌনতা। ঘড়িতে রাত প্রায় 1টার কাছাকাছি। বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছে আরও অনেক আগেই। বিয়ে বাড়ি থেকেই রন কোথায় যেন হারিয়ে গিয়েছে, এখনও ফিরেনি। মৌনতার মন খারাপ হলো রনের অভাবে। যদি মানুষটা তাকে না বলেই চলে যায় তখন? প্রথমবারের মতো মৌনতা অনুভব করল তার একটা ফোন থাকা জরুরি। আজকে একটা ফোন থাকলে রনের খোঁজ নিতে পারত অনায়াসেই। মনের চাঞ্চল্যে শোয়া থেকে উঠে বেলকনিতে গিয়ে দাঁড়ালো মৌন। এরপর দৃষ্টি মেলল ও পাশের বেলকনিতে। রনের কক্ষ এখনও অন্ধকার, তার মানে মানুষটা এখনও ফিরেনি। ঠোঁট কামড়ে রংহীন মুখে মৌনতা মনে মনে ভেবে উঠল, রণভাই গেল কোথায়? জরুরি কল পেয়ে ও বাড়ি থেকে চলে যায়নি তো আবার? না না, এর হতেই পারে না। আমাকে না বলে কখনোই যেতে পারে না রণভাই।
এমন সময় হুট করে রনের কক্ষের বাতি জ্বলে উঠল। মৌনতার আধার মুখে আলো ফুটল তাৎক্ষণিক, শুকিয়ে ওঠা ঠোঁটেও ফুটল প্রশস্ত হাসি। রনের কক্ষের বেলকনি খোলা, কক্ষের ফকফকে আলোয় রনের অবয়ব স্পষ্ট। গায়ের কালো শার্ট এক টানে খুলে ঝুড়িতে রাখল রন। মুহূর্তেই স্পষ্ট দৃশ্যমান হলো শ্যামগরনের পোক্ত লম্বা শরীর। জিম করা শক্ত শরীরের পেশিগুলো মৌনতার চোখ ধাঁধিয়ে দিল। নির্লজ্জের মতো পলকহীন রনকে গিলে খেতে লাগল মৌনতা। বাইরে প্রচণ্ড গরম, থেকে থেকে ফুরফুরে হাওয়া বইছে। সেই হাওয়ায় ভেসে আসছে রনের শরীরের নেশালো গন্ধ। রন যখন প্যান্ট খুলল তখন লজ্জায় দু চোখ ঢেকে ফেলল মৌনতা। এরপর দৌড়ে ঘরে এসে বালিশে মুখ গুজে হেসে উঠল। লজ্জায় তার মরে যেতে ইচ্ছে করছে। যেই মানুষটাকে দেখে কদিন আগেও ভয়ে সারা শরীর কাঁপত, যেই মানুষটার ভয়ে ঘর ছেড়ে বের হওয়া দুষ্কর ছিল, সেই মানুষটাই আজ মৌনতার প্রাণেশ্বর। শুধুই কি তাই, মানুষটার পাশে থাকলে অদ্ভুত এক প্রশান্তি হৃদয়ে দোলা দেয়। মন বলে পৃথিবীর সবচাইতে নিরাপদ আর শান্তির জায়গা রন ভাই। মৌনতা নিজেকে সামলে পুনরায় বেলকনিতে গিয়ে দাঁড়ালো মৌন। বেলকনিতে দাঁড়াতেই দেখতে পেল বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে রন। তার চোখ আসমানে নিবদ্ধ, যেন বিশাল চিন্তার সাগরে ডুবে আছে সে। কিন্তু কিসের এত চিন্তা? ভাবনার সমাপ্তি করে সিগারেট ছুঁড়ে ফেলল রন। এরপর মৌনতার বেলকনিতে তাকিয়ে বলে উঠল, আমার পোশাক পাল্টানো দেখে বড্ড খুশি হচ্ছিলি তাই না? কিছু দেখতে পেলি? মৌনতা লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নাড়ল। তাতে দুষ্টু হেসে রন বলল, তোর মতো আমার আকর্ষণীয় কিচ্ছু নেই, সব সমতল ভূমি। মৌনতা ঠোঁট টিপে লজ্জানত মুখে শুধালো, কোথায় গিয়েছিলে ও বাড়ি থেকে? মিস করেছিস আমায়? মৌনতা মাথা ঝাঁকালো। রন লাফিয়ে বেলকনি থেকে নেমে এরপর বিল্ডিংয়ের বাড়তি অংশে পা দিয়ে ধীরে ধীরে মৌনতার বেলকনির সামনে দাঁড়ালো। মৌনতা হাত বাগিয়ে রনের হাত টেনে ধরল। মৌনতার হাত ধরে উঠে এলো রন। এরপর বলল, চল, আজ সারা রাত গল্প করব। মৌনতা ঠোঁট এলিয়ে হেসে বলে উঠল, তবে ছাদে চলো। তোর ঘরে কি সমস্যা? মৌনতা উত্তর করবার আগেই শীতকার মিশ্রিত গোঙানি কান্নার আওয়াজ ভেসে এলো। রন জিভ কেটে তাৎক্ষণিক দুই হাতে মৌনতার কান চেপে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, মৌন শোনা কিচ্ছু শুনিসনি তাই না? চল চল ভিতরে চল, ছোট মানুষের এসব শুনতে নেই। বলেই মৌনতার কান চেপে ধাক্কা দিয়ে ঘরের ভেতর ঢুকিয়ে বেলকনির দরজা আটকে দিল রন। মৌনতা ইস্ততত করে বলে উঠল, ওটা ভাবির গলা তাই না? এত রাতে উনি কাঁদছে কেন? মৌনতার কথায় হো হো করে হাসতে ইচ্ছে হলো রনের, কিন্তু হাসল না। কোনোভাবে হাসির শব্দ বাইরে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে, মৌনতার উপর আরোপ লাগবে। তাই নিজেকে সামলে রন শুধালো, তুইও এভাবে কাঁদতে চাস? আমি কাঁদবো কোন দুঃখে? তোকে কে বলেছে এটা দুঃখের কান্না? কান্না আবার সুখের হয় নাকি? হাসতে হাসতে কেউ কাঁদে? মাথা ঝাঁকিয়ে রন জবাব দিল, কাঁদে। কে কাঁদে? ওই যে অনু কাঁদছে। মৌনতার হেয়ালি ভালো লাগলো না। সে প্রসঙ্গ পাল্টে বলল, তুমি চলে গেলে আমার অনেক কষ্ট হবে রণ ভাই। তুমি ওখানে গিয়ে কোনো লেডি অফিসারের সাথে কথা বলবে না কেমন? কথা বললে কি হবে? আমার কষ্ট হবে। আমি কথা বললে তুই জানবি? সদিচ্ছায় কষ্ট দেবে আমায়? মৌনতার বিনুনি টেনে নিয়ে রণ হাতে পেঁচিয়ে বলে উঠল, তোকে কষ্ট দিলে আমি নিজেই মরে যাবো রে জান। রণর ঘোর লাগা স্বরে মৌনতা গলে গেল। সে লাজুক লতার ন্যায় ঢলে পড়তে চাইল। মৌনকে আরেকটু লজ্জা দিতে রণ বলল, একবার ডাকতো। কি ডাকবো? জান। লজ্জায় মৌনতার কান আর গাল লাল হয়ে উঠল। সেই সাথে গরম ধোঁয়া বেরোলো। মৌনতা দুই গাল চেপে বলে উঠল, আমার শরম করে, আমি বলবো না। তাইলে জামাই বল। তুমি কি আমার জামাই? নয়তো কি? তুমি তো আমার প্রেমিক। তাইলে জান বল, প্রেমিককে খুশি কর। দুনিয়ার কোনো বিষয়ে তো তোর জ্ঞান নেই। কোয়েল হলে এতক্ষণ আমায় জান প্রাণ সোনা মানিক মণি বলে চুমু দিয়ে ভরিয়ে ফেলতো। সেই সাথে আরো কত কি দিত কে জানে। তোর সাথে প্রেম করে বড্ড লস আমার। শিখিয়েও তোকে লাইনে আনা যাচ্ছে না। ঘটে জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। যেমন পড়াশোনায় গাধা, তেমনি প্রেম ভালোবাসাতেও অতেল। মৌনতার ইগোতে লাগলো এই কথা। সে চোখে মুখে রণমূর্তি ফুটিয়ে বলল, এই যে বললাম। কি বললি? ইতস্তত করে মৌনতা মিনমিন করল। জান। কান চুলকে রণ ভ্রু কুচকে বলল, শুনতে পাইনি, কি বললে? রণর কলার ধরে মাথা টেনে কানের কাছে মুখ নিয়ে জোর গলায় মৌনতা বলল, জান বলেছি জান, এবার শুনেছো? রণ হা হা করে হেসে বলে উঠল, রুহ পর্যন্ত পৌঁছে গেছে রে কলিজা। এবার শান্তি পাচ্ছি। এবার টুপ করে একবার চুমুখা দেখি। এসব করতে এত রাতে আমার ঘরে এসেছো? এসব না বলে কাঁদালে খুশি হবি? কাঁদলে কেউ খুশি হয়? হয়। কিভাবে? যেভাবে বড় ভাই ভাবিকে খুশি করেছে সেভাবে। মৌনতা রণর বুকে কিল মেরে শুধালো, এই তোমার গল্পের নমুনা? এসব পচা কথা বলতে রাত পার করে দেবে তুমি? রণ এবার সিরিয়াস হলো। সে বলল, কমান্ডো আর্মিদের গল্প শুনবি? মৌনতা তাৎক্ষণিক মাথা ঝাঁকিয়ে রাজি হলো। রণ মৌনতার চুলে হাত বুলিয়ে বলল, তোর চুল রুক্ষ হয়ে গেছে,
তেল নিয়ে আয়। মাথায় বিলি কেটে দিতে দিতে গল্প বলি। মৌনতা তেলের বোতল এনে রনর হাতে দিয়ে বিছানার নিচ থেকে টুল বের করে তাতে বসল। রণ বসল বিছানার উপর। এরপর মৌনতার জট পাকানো চুলের বিনুনি সযত্নে খুলে তাতে অল্প অল্প তেল মাখালো আর বলতে লাগলো গল্প। আমাদের লাইফ নর্মাল আর্মিদের মতো নয়। তবে কেমন রণ ভাই? বিস্ময়ে জানতে চাইল মৌনতা। কিছুটা প্যাঁচার মতো। মৌনতার হাসি পেল। আর্মি আবার পেঁচা হয় নাকি? হ। কিভাবে? এবার আমি কোথায় যাব জানিস? কোথায়? রাঙ্গামাটি। তারপর আমি পাহাড়ে, জঙ্গলে, ঝর্ণায়, নদীতে ঘুরে বেড়াবো দিনরাত। ওখানে আমার যুদ্ধ হবে বিষাক্ত সাপ, পোকামাকড়ের সাথে, দুর্গম পথের সাথে, ক্ষুধার্ত নিজের সাথে, সবশেষে মানুষের সাথে। একটা মিশন শেষ হতে প্রায় 5-6 মাস সময় লাগে। মাঝে মাঝে আরও কম লাগে, মাঝে মাঝে আবার বেশিও লাগে। আমি ধরা পড়লে নিশ্চিত মারা যাব যদি সঠিক সময়ে আমার টিমকে কোনো খবর পৌঁছাতে না পারি। আমি রাতে ঘুমাতে পারি না। খুব কম খাবার খেয়ে ওই সীমান্ত অরণ্যে বেঁচে থাকতে হবে আমাকে। যখন তোরা পেট ভরে মাছ মাংস খেয়ে শান্তিতে ঘুমাবি, তখন আমি খাবো শুকনো মুড়ি, খেজুর কিংবা প্রি কুকড রেশন ফুড, তাও পরিমাণে খুব কম। পেট ভরে খাবার খাওয়া যায় না ওখানে। তুমি রান্না করে খেতে পারো না? কিছুটা ব্যথিত হয়ে শুধালো মৌনতা। রণ বলল, না। ধোঁয়া উঠতে দেখলে শত্রুপক্ষ আমার অবস্থান জেনে ফেলবে। তাছাড়া খাবারের গন্ধেও আমার উপস্থিতি প্রকাশিত হবে। তাহলে যখন খুব খিদে পায় তখন কি করো? চুইংগাম খাই। মজা করছো? তোর মনে হচ্ছে আমি এখন মজার মোডে আছি? আমার দুঃখ তোর কাছে মজা মনে হচ্ছে? মৌনতা তাৎক্ষণিক মাথা নেড়ে বলে উঠল, আমি কষ্ট পাচ্ছি রণ ভাই, কিন্তু একটা কথা। তোর আবার কি কথা? এসব খেয়ে এমন শক্তপোক্ত কি করে আছো তুমি? তোমার মাথা ঘুরে না? সরকার আমাকে হাই প্রোটিনের খাবার দেয়, এনার্জি ড্রিঙ্ক দেয়, আরও অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দেয়। মাঝে মাঝে জঙ্গলের ঘাস লতা পাতাও খাই। ওসব খেয়ে সুস্থ আছি আমি, কিন্তু তুই মরে যাবি। মৌনতা ব্যথিত শ্বাস ছেড়ে বলল, এই চাকরি ছেড়ে দাও না রণ ভাই। তোমার কথা শুনে আমার বুক ভেঙে কান্না পাচ্ছে। এবার তুমি চলে গেলে আমি ভাত খেতে পারবো না। মৌনতার মাথায় তেল দেওয়া শেষ করে রণ শটান শুয়ে গেল মৌনতার নরম বিছানায়। এরপর আড়মোড়া ভেঙে বলল, দেশের শত্রু বধ করার মধ্যে কি যে আনন্দ, এটা তুই বুঝবি না। নে, শরীরটা একটু টিপে দে তো। সারাদিন খুব চাপ গেছে। 200 টাকা দেব। মৌনতা তপ্ত শ্বাস ফেলে রণর পা নিজের কোলে টেনে নিল। এরপর সযত্নে মালিশ করল। ধীরে ধীরে রণর মাথা নিজের কোলে নিয়ে বিলি কাটল। মৌনতার কোমর জড়িয়ে ধীরে ধীরে চোখ বুজল রণ। ক্ষণকাল গড়াতেই গভীর ঘুমে তলালো সে। রণর নিষ্পাপ ঘুমন্ত মুখের পানে অপলক তাকিয়ে রইল মৌনতা। কিছুক্ষণ আগে বলা রণর কথাগুলো বারবার তার কানে বেজে চলেছে। মৌনতার চোখ করিয়ে টুক করে এক ফোঁটা জল রণর কপালে পড়ল। তাৎক্ষণিক করপুটে সেই জল মুছে মৌনতা মুখ চেপে কেঁদে উঠল। সারা রাত এক বিন্দু ঘুমালো না মৌনতা। পুরোটা রাত সে কাঁদল। রণর ঘুম ভাঙল মৌনতার কান্নার ঝাঁকুনিতে। থেকে থেকে কাঁপছে মেয়েটা। ব্যথিত হল রণ। সে উঠে বসে পরম ভালোবাসায় মৌনতাকে বুকে টেনে পিঠে হাত বুলিয়ে বলল, কাঁদিস না। তুই কাঁদলে আমার যেতে অনেক কষ্ট হবে। আমার হৃদয়ে ভাঙনের ঢেউ উঠবে। আমি দুর্বল হয়ে যাব। শত্রুপক্ষ সহজেই ঘায়েল করবে আমায়। এমন সময় অ্যালার্ম বেজে উঠল রণর ফোনে। লম্বা দীর্ঘশ্বাস ফেলে মৌনতার ঘরের দরজা খুলে নিঃশব্দে বেরিয়ে গেল রণ। পেছনে ফেলে গেল মৌনতার অশ্রুসিক্ত বড় বড় মায়াবী কাতর দুটো চোখ। ফজরের নামাজ পড়তে উঠলেন রেহনুমা। এমন সময় দেখলেন রণর ঘরে আলো জ্বলছে। কিছু হলো কিনা ভেবে দৌড়ে ছেলের কক্ষে এলেন। এসে দেখলেন নিজের ব্যাগ কানি নিয়ে জুতোর ফিতে বাঁধছে রণ। রেহনুমার বুক ধক করে উঠল। ছেলের কাছে এসে ছেলেকে চেপে ধরে কেঁদে উঠলেন তিনি। এই দৃশ্য নতুন নয়। প্রায় সময়ই ছুটি শেষ হওয়ার আগেই ফিরে যেতে হয় রণকে। রেহনুমার অভ্যেস হয়ে গেছে এসব। কিন্তু আজ বাড়িতে বিশাল অনুষ্ঠান। বড় ছেলের বৌভাত, অথচ ছোট ছেলে থাকতে পারবে না, আনন্দের সামিল হতে পারবে না ভেবেই রেহনুমা শব্দ করে কেঁদে উঠলেন। রেহনুমার কান্নায় আলো জ্বলে উঠল পুরো মির্জা বাড়িতে। একে একে এলেন শায়লা, আদনান মির্জা, সাদনান মির্জা, আক্কাস চামেলি, সবশেষে দেওয়ান মির্জা আর সৌম্য। শুধু এলো না মৌনতা। ইচ্ছে করেই এলো না সে। রণর বিদায় সহ্য করতে পারবে না সে। রণর বাবা ব্যথিত গলায় বলে উঠল, একটাবার জানাতে আজ সকালে চলে যাবে, তবে সারাটা রাত তোমার সাথে কথা বলে পার করতাম। কবে ফিরবে তার তো কোনো ঠিক নেই। মন চাইলেও কথা বলতে পারি না। রণন সহজ স্বীকারোক্তিতে বলল, হুট করেই ফোন এসেছে। ছুটি বাড়ানোর অনেক চেষ্টা করেছি, অনুরোধ করেছি। অফিসারগুলো পাষাণ, ছুটি দিল না আব্বু। শায়লা ভগ্ন গলায় বললেন, নিজের যত্ন নিস। তা নেব। তোমার হিংসুটে মেয়েটা কোথায়? আমাকে বিদায় দিতে এলো না?
শায়লা মৌনতার ঘরের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, কুম্ভকর্ণ, ওর কথা বাদ দে। ধীরে ধীরে সকলের থেকে বিদায় নিয়ে রনন বলে উঠল, দাদা ভাই, আমি একান্তে তোমার সাথে একটু কথা বলতে চাই। সম্মতি পেতেই রণ দেওয়ান মির্জাকে নিয়ে দেওয়ান মির্জার ঘরে এলো। এরপর ভনিতাহীন বলল, মৌনতাকে দেখে রাখবে দাদা ভাই, ও শুধু তোমার নাতনি নয়, ও আমার কলিজা। দায়িত্বটা আমি তোমার কাছেই দিয়ে যাচ্ছি। কেন দিলাম তা অবশ্যই জানো। বলেই হনহন পর বেরিয়ে মৌনতার ঘরে এলো রনন। মেঝেতে দাঁড়িয়ে নিঃশব্দে কাঁদছে মৌনতা। হ্যাচকাটানে মৌনতাকে নিজের সাথে মিশিয়ে শক্ত করে জড়িয়ে ব্যথিত গালায় রনন বলল, আসছি মনো, ভালো থাকিস আর নিজের যত্ন নিস। আমাদের আবার দেখা হবে, আর যদি না ফিরি তবুও অপেক্ষায় থাকিস। মৃত্যুর ওপারে তোর প্রতীক্ষায় রইব আমি। না চাইতেও দেহটা টেনে নিয়ে যাচ্ছি সীমান্তের গহীন অরণ্যে। বুক ভর্তি তোর সাথে কাটানো সুন্দর সুন্দর মুহূর্ত বন্দি। দুর্গম অরণ্যে জোনাকির ন্যায় আলো দিয়ে ওগুলোই পথ দেখাবে আমায়। ঠিক বেঁচে থাকবো আমি, অনেক ভালোবাসা তোর জন্য। ফিরে এসে সব উজাড় করব। সইতে পারবি তো? রনের পিছনের শার্টটা শক্ত করে টেনে ধরে আছে মৌন। মন সায় দিচ্ছে না রনকে যেতে দিতে। ভেতরে ভাঙনের চূড়ান্ত খেলা চলছে। শব্দ করে চিৎকার করতে ইচ্ছে করছে, পুরো পৃথিবীকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, সে আমার ভালোবাসার মানুষ, আমার প্রাণ। তার এই বিনে শ্বাস নিতে আমার কষ্ট হবে, আমি তাকে ছাড়তে পারবো না। মৌনতার পানে না ফিরেই রণ নরম গলায় বলল, এভাবে আমায় আটকাস না, ছেড়ে দে। মৌনা তা শুনল না। তাৎক্ষণিক রণ পেছন ফিরল। এরপর বুক পকেটে থেকে একটা কচকচে নতুন 200 টাকার নোট নিজের শরীরের সাথে ঘষে সেটা মৌনতার হাতে গুজে দিয়ে বলে উঠল, তোর পাওনাটা দিতেই ভুলে গিয়েছিলাম। পাওনার পাশাপাশি আমার গায়ের গন্ধটাও তোকে দিয়ে গেলাম। মৌনতা টাকাটা নিয়ে স্তব্ধ দাঁড়িয়ে রইল। টেবিলের ওপর অনাদরে পড়ে রয়েছে মৌনতার গত রাতের খুলে রাখা ঝুমকা। রণ কিঞ্চিত ছোঁট এলিয়ে হেসে সেই ঝুমকা হাতে তুলে নিল। এরপর পকেট থেকে জিপের চাবি বের করে চাবির রিংয়ের সাথে লাগিয়ে বলল, আসছি। আর দাঁড়াল না সে, তরতর করে বেরিয়ে এলো। ড্রয়িং রুমের সমস্ত উৎসুক মুখ উপেক্ষা করে বাইরে এসে জিপে চেপে বসল। কালোর যত্ন নিস, কেউ যাতে ওকে একটা ফুলের টোকাও না দেয়। কালো আমার ট্রেনিং প্রাপ্ত ডগ, ওর কিছু হলে ফিরে এসে তোর চামড়া তুলে ডুগডুগি বাজাবো। যাবার আগে মাহিরকে গলা উঁচিয়ে বলল, জিপ স্টার্ট করে সাই সাই গতিতে ধুলো উড়িয়ে ছুটে চলল রণ। মৌনতা নিজের জানালা দিয়ে চাতকের ন্যায় তাকিয়ে দেখল তা। যতক্ষণ রণকে দেখা গেল ততক্ষণ সে গ্রিল ধরে দাঁড়িয়ে রইল। সেই সাথে কপল ডিঙিয়ে ঝরে পড়ল নোনা ধারার বর্ষণ। রণ যেতেই নিজ কক্ষে দরজা টেনে গুমড়ে কেঁদে উঠলেন রেহনুমা। আজকের মির্জাবাড়ির সমস্ত আনন্দ তার কাছে বিষ কাটার ন্যায় বিধবে। ওই মজার মজার খাবার এক লোকমাও মুখে তুলতে পারবে না রেহনুমা। এমন কঠিন চাকরির ওপর বেশ ক্ষোভ জন্মাল রেহনুমার। ইচ্ছে হলো জেনারেল চিফকে শক্ত দুটো বুলি শোনাতে। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, পরিবার পরিজন মা বাবার ঊর্ধ্বেও ও কি তাদের দেশ রক্ষার মিশন? বাবা মায়ের কি কোনো হক নেই নিজ সন্তানের সাথে কয়েকদিন আনন্দ মুহূর্ত কাটানোর? রনের দেয়া 200 টাকার নোটটা হাতে নিয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে মৌনতা। টাকায় রনের শরীরের গন্ধ। মৌনতার মনে হচ্ছে রণ তার হাতের মুঠোয় বন্দি। মুঠ ঠুললে এখনই রণ উড়ে পালিয়ে যাবে। মৌনতা হাঁটু ভাঁজ করে হাঁটুতে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে উঠল। সেই কান্না বদ্ধ দরজা ভেদ করে বাইরে পৌঁছাল না। দরজার সামনে দাঁড়িয়ে অল্প মিহি শব্দ শুনলেন শায়লা। নিজেও ব্যথিত হয়ে হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ছেড়ে প্রস্থান নিলেন নিজ কক্ষে। ছেলেটা যাবার পর থেকে তার মনটাও বড্ড খারাপ। ধীরে ধীরে সূর্যের আলো তেজ হল, সেই সাথে বাড়ল কর্মব্যস্ততা। মির্জাবাড়ির কারোর মনই চলছে না, কাজে কারোর কোনো স্পৃহা নেই। সবাই কেমন নরণচরণহীন উদাসীন। আক্কাস নিজের মন মতো 2-1টা কাজ করল। দেওয়ান মির্জায় থমথমে মুখে দাওয়ায় বসে আছেন। না কোনো অর্ডার করছেন, না চিৎকার চেঁচামেচি করছেন। তিনি যেন আজ নিষ্প্রাণ অথর্ব। রেহনুমা বিছানায় শুয়ে মরার মতো পড়ে আছেন। পুরুষরা ঠেলে ঠুলে কাজে হাত লাগাচ্ছে। সৌম্য নতুন বউ নিয়ে ঘরে, মাঝে মাঝে বাইরে এসে দেখে যাচ্ছে সব ঠিকমতো এগুচ্ছে কিনা। 10টার পর রুলি নিজের ঘর থেকে বেরিয়ে এলো। এসেই টেবিলে ব্রেকফাস্ট রেডি কিনা তা খুঁজল। এরপর চামেলিকে ডেকে উঠল, এই চামেলি, বড় আপা কই রে? চামেলি ব্যস্ততা দেখিয়ে বলে উঠল, নিজ ঘরে বিশ্রাম করে।
এখনো ওঠেনি? উঠছিল, মিলিটারি ভাইজান সকালে হুট কইরা চইলা গেছে, তাই বড় আম্মার মন খারাপ। বলেই চামেলি চলে গেল। আজ বাড়িতে মেলা কাজ, এখানে দাঁড়িয়ে গল্প করার সময় নেই তার। রন চলে গেছে শুনেই রুলি স্তব্ধ হলো, তার মাথা ঘুরে উঠল। এসেই শুনেছিল দিন 20 ছুটি নিয়ে বাড়িতে এসেছে রন। মনে মনে ভেবে রেখেছিলেন সৌম্যর বিয়েটা শেষ হলে আদনান মির্জাকে ধরে একটা কিছু করবেন তিনি, কিন্তু রনই যেখানে নেই সেখানে কাকে দিয়ে কি করবেন তিনি? ব্রেকফাস্ট আর করা হলো না রুলির। সে দৌড়ে গেস্টরুমে গেলেন। ড্রেসিং টেবিলের সামনে বসে হাসে সাজছে কোয়েল। রুলি কোয়েলের হাত থেকে লিপস্টিক কেড়ে বলে উঠলেন, সাজুগুজু করে লাভ নেই, রণ চলে গেছে। কোয়েলের মাথায় আকাশ ভেঙে পড়ল। সে লাফিয়ে দাঁড়িয়ে বলে উঠল, কি? মুহূর্তেই পায়ের ব্যথায় চোখ মুখ কুঁচকে ধপ করে চেয়ারে বসে গেল কোয়েল। এরপর ব্যথায় কালো হয়ে আসা মুখটা স্বাভাবিক করার বৃথা চেষ্টা করে বলে উঠল, কখন গেল? বাড়ির একটা মানুষও আমাদের ডাকার প্রয়োজন মনে করলো না। কোয়েলের নাকের ডগায় রাগ দেখা গেল। সে ধীরে উঠে দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রেহনুমার কক্ষে এলো। এরপর কাট কাট গলায় বলল, রন ভাই চলে গেল, একটাবার জানালেও না খালামণি? রেহনুমার মন মেজাজ এমনিতেই ভালো নেই, তন্মধ্যে কোয়েলের এমন ওকালতি রেহনুমার মেজাজ বিক্ষিপ্ত করল। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে রেহনুমা চোখ বুজেই বলে উঠলেন, এবারের কাউকেই ডাকতে হয়নি কোয়েল, সবাই উঠে এসেছে। তাছাড়া রনও বিয়ে করতে যায়নি যে সবাইকে ডেকে ডেকে বিদায়ের জন্য ধরে আনতে হবে। বাইরে যা, খুব খারাপ লাগছে আমার, আমি একটু একা থাকতে চাই। পাত্তা না পেয়ে ভূতা মুখে চলে গেল কোয়েল। বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আজ কোনো মজা হলো না। শুধু কনের বাড়ির মানুষ এসে খেয়ে সৌম্য আর অনুকে নিয়ে চলে গেল। এদিকে খাবারের টেবিলে কোনোভাবেই আনা নেল না মৌনতাকে। সে মন ভার করে ঘরেই পড়ে রইল সারাদিন। হাতের মুঠোয় এখনো সেই 200 টাকার নোটটা চেপে ধরে রাখা। শায়লা একটা থালে অল্প পোলাও, রোস্ট আর গরুর মাংস এনে মৌনতার ঘরের পড়ার টেবিলে রেখে বলে উঠলেন, সকালেও কিছু খেলি না, দুপুর গড়িয়ে বিকেল হতে চলো, এখনো খাচ্ছিস না? সৌম্য এত করে ডাকলো ওদের সাথে বসে খেতে, তাও গেলি না। হঠাৎ কি হলো বলতো? সবাই কি ভাববে? মৌনতা উত্তর দিল না, শুধু বলল, শরীরটা ভালো লাগছে আমার, খিদে নেই, তুমি যাও। শায়লা কথা বাড়ালেন না। মেয়ের খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার কারণ ঠাহর করেছেন তিনি সকালেই, তাই চুপচাপ কক্ষ ত্যাগ করলেন। ধীরে ধীরে সময় গড়ালো, দিন পেরিয়ে রাত নামলো। ধোয়া ওঠা পোলাও ঠান্ডা হলেও কিন্তু মৌনতা মেঝে থেকে উঠল না। মেঝেতে স্থির দৃষ্টি পাততে পাততে মৌনতার চোখ মুদে এলো। করুণ চোখে একবার টেবিলের ওপর রাখা খাবারটায় নজর বুলালো। খাবার দেখে কোনো খুশি কাজ করল না মৌনতার মনে, কিন্তু পেটের নাড়ি ছিঁড়ে যাবার উপক্রম হলো অধিক খিদে। বসা উঠে দাঁড়িয়ে টেবিলের পাশ থেকে মুড়ির কৌটা হাতে নিল মৌনতা। এরপর এক মুঠো মুড়ি হাতে নিয়ে হুহু করে কেঁদে উঠল সে। অতঃপর বলল, তোমায় ফেলে এত মজার খাবার আমার গলা দিয়ে নামবে না রণ ভাই। চট্টগ্রাম অপারেশনাল হেডকোয়ার্টার থেকে নিজের মিশনের সমস্ত তথ্য নিয়ে মানচিত্রে দেখানো রুট ধরে এগিয়ে চলেছে 4 জন আর্মি অফিসার, 2 জন সোলজার। মিশন চন্দ্রগোনা কাপ্তাইলে। পাহাড়ের গহীনে না আছে নেটওয়ার্ক, না চলাচলের ভালো নিরাপদ রাস্তা। পুরোটা জঙ্গল বিচ্ছিন্ন পাহাড়ে ঠাসা, সেই সাথে জলের ধারে পাহাড়ি গুহার মতো স্পট। দু চোখ যেদিকে যায় খালি অন্ধকার উপত্যকা আর পাহাড়ি খাল। বিগত দিনের চাইতে এবারের মিশন বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে সকলের জন্য, কারণ জলের ধারে ঘাপটি মেরে বসে থাকা আর অন্ধকার মারিয়ে পথের হদিশ খুঁজে শত্রুপক্ষের নিশানা বের করা চারটিখানি কথা নয়। পাহাড়ের সকল পথ নখদর্পণে তুলে নিয়েছেন ক্যাপ্টেন রাশেদ। পাহাড়ের সাথে তার দীর্ঘদিনের মাখামাখি। আর্মিতে এসে থেকেই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন তিনি, তাই কোথায় কি আছে তা নিয়ে বেগ পোহাতে হলো না কারোরই। শত্রুপক্ষ কোন কোন পয়েন্টে নিশ্চিত অবস্থান করতে পারে তা মানচিত্র না দেখেই বলে ফেলল সে। পাহাড়ের প্রবেশ মুখে এসে হাতের মানচিত্র বের করে মার্ক করল রন। উপস্থিত কমান্ডোদের বুঝিয়ে দিল কে কোন জায়গায় অবস্থান নেব। এরপর হাতের ওয়াকিটকি দিয়ে নিকটস্থ আর্মি ক্যাম্পে নিজেদের অবস্থান ইনফর্ম করে পা বাড়ালো যে যার মতো। চন্দ্রঘোনা পাহাড়ে দিনের আলো হারিয়ে গেছে আরও বহু সময় আগে। এখানে সূর্য ডুবতেই ঘুটঘুটে অন্ধকারে গ্রাস হয় সবকিছু। ঘন বৃহৎ গাছ আর ঝোপঝাড় ভেদ করে খুব কাছের জিনিসও নজরে আটকায় না, এমনকি কাছের জোনাকির আলোও যেন ঝাপসা লাগে চোখের সামনে। পাহাড়ের গা ছুঁয়ে ধেয়ে আসা ভেজা বাতাস এক অদ্ভুত ঠান্ডা শিরশিরে অনুভূতি জাগায়। মনে হয় কোনো অশরীরী শীতল হিম নিঃশ্বাস গায়ে লাগছে। এমনই ভয়ানক গা ছমছমে অন্ধকারে এগিয়ে যাচ্ছে মেজর রন। তার গায়ের কালো সবুজ মাল্টিক্যাম্প ইউনিফর্ম অরণ্যের পাতা এবং গাছের সঙ্গে পুরোপুরি মিশে গেছে। হুট করে দেখলে কারোর বোঝার উপায় নেই এটা মানুষ নাকি গাছ। রনের শ্যামবর্ণ মুখে গভীর দৃঢ়তা, শক্ত তীক্ষ্ণ চোয়াল আর চোখ দুটোতে ধারালো শকুনের দৃষ্টি। দেখতে এমন যেন অন্ধকারের ভেতর থেকেও ছায়া চিনে ফেলতে পারার অনন্য ক্ষমতা রয়েছে এই অফিসারের। অরণ্যের ভেজা মাটির সরু পথ ধরে নিঃশব্দে হাঁটছে রন। এখানকার মাটি কিছুটা কাদাযুক্ত, হয়তো বিগত দিনে বৃষ্টি হয়েছে। এখানে আলো এবং তাপ পৌঁছায় না বললেই চলে, একটু অসাবধান হলেই পদছাপ ভয়ানক শব্দ তুলবে।
চলতে চলতে রন এক হাঁটু গেড়ে বসল, এরপর মাটি খামচে তুলে আনল কাদা। মাটি যথেষ্ট ভেজা, শত্রুর নিশানা খুঁজে পেতে সহজ হবে। সেই সাথে কান সজাগ রাখলে টের পাওয়া যাবে মানুষ চলাচলের শব্দ। রনের কাঁধে ভারী ব্যাগ, বুকে বাঁধা ট্যাকটিক্যাল ভেস্ট, তাতে সাজানো ম্যাগাজিন, মেডিকেল কিট, স্মোক গ্রেনেড, ফ্ল্যাশব্যাং আর ছোট ড্রোন। কোমরে ঝুলছে রিভলভার আর ডানমিকে স্টিলের ধারালো মিলিটারি ছুরি। এখানে বন্দুকের ব্যবহার খুব কম হয়, নীরব যুদ্ধ করেই ঘায়েল করতে হয় শত্রুপক্ষকে। তাই হুটহাট গুলি চালানো কঠিন নিষেধাজ্ঞা, কারণ লক্ষ্য মিস হলেই শত্রুপক্ষ পালিয়ে যাবে, যা একজন ইন্টেলিজেন্স কমান্ডো কিছুতেই হতে দিতে পারে না। পথের নিশানা আরেকটু ভালো করে পরখ করতে রন ধীরে হাত বাড়িয়ে নাইট ভিশন ডিভাইস মাথা থেকে টেনে চোখে নামালো। মুহূর্তেই সবুজ আলোয় সামনের জঙ্গল, ভেজা পথ আর দূরের জিনিস জীবন্ত হয়ে উঠল। নিশাচর প্রাণীর ন্যায় সেই আলোয় সূক্ষ্ম দৃষ্টিতে রন খুঁজে চলেছে কিছু। কমান্ডো রিপোর্ট মোতাবেক খাল আর অন্ধকার গুহায় সন্দেহজনক কারোর উপস্থিতি টের পাওয়া গেছে। শুধু তাই নয়, ছোট খালের স্রোতে নৌকা ভাসিয়ে নিয়ে যাওয়া হয় ছোট শিশুগুলোকে, এবং এই পথেই আনা নেয়া করা হয় দামি দামি নেশাদ্রব্য। পরে সময় সুযোগ বুঝে সেগুলো ছড়িয়ে দেয়া হয় দেশের বিভিন্ন জায়গায়। শব্দহীন পায়ে চলতে চলতে রন খেয়াল করল বড় ঝোপের আড়ালে কিছু নড়ছে। মুহূর্তেই সতর্ক অবস্থান নিল রন। স্যাটেলাইট টাওয়ারে রনের অবস্থান দেখে যোগাযোগের চেষ্টা চালালো অপারেশন লিডার কর্নেল মেহরাব। সে ফিসফিস করে কিছু বলল, যা ভেসে এলো রনের হেডসেট ডিভাইসে। রন নরম গলায় বলল, কপি প্রেসিডিং। নিজের নাইট ভিশন ডিভাইসের সাহায্যে তীক্ষ্ণ নজর তাক করে এক হাতে সাপ্রেসার লাগানো SR-15 কার্বাইন মিলিটারি বন্দুকটি ধরে পজিশন নিল রন। আরেক হাত দিয়ে সামনের ঝোপ সরিয়ে এগোতে লাগলো নেটওয়ার্কে। এখনও কর্নেল মেহরাব রয়েছেন, যে কোনো মুহূর্তে ফায়ার মোড বদলাতে পারে। অবস্থা বুঝে অর্ডার করবেন তিনি। পাহাড়ের লতাগুল্মের নিচ দিয়ে অজানা কাঁটাযুক্ত ঝোপঝাড় ঠেলে ধীরে ধীরে শব্দহীন এক পা করে এগোতে লাগল রন। চারপাশের ঘন কালো অন্ধকার তাকে গিলে খেতে চাইছে। ভয়ানক শব্দে পাখা ঝাপটে উড়ে গেল হুতুম পেঁচা। কাছে কুলে কোথাও ঝর্ণা আছে বোধহয়। পানির কলকল শব্দ স্পষ্ট কানে লাগছে। রন যেখানে ছায়াটা দেখেছিল তার কিছুটা দূরে এসে দাঁড়িয়ে বন্দুক তাক করল। কিন্তু এ কি? এখানে কেউ নেই, রন মনে মনে বলে উঠল। আমার চোখ কখনো ভুল দেখতেই পারে না। ইটস ইম্পসিবল। ডিসকানেক্টেড হলেন মেহরাব। স্যাটেলাইট ক্যামেরায় কিছু ডিটেক্ট হলে তিনি আবার যোগাযোগ করবেন। রন বন্দুক নামিয়ে নিজের কান সজাগ করল। সে চোখ বুজে শ্বাস বন্ধ করে স্থির দাঁড়িয়ে রইল। ঝর্ণার শব্দ, পাখির ডাক সব ছাপিয়ে কানে এসে লাগলো কারো পায়ের নিখুঁত ধ্বনি। কেউ জলের কিনার ধরে সন্তর্পণে হেঁটে যাচ্ছে। রনের ঠোঁটে চাতুরি হাসি ফুটল। একদম লক্ষ্যের কাছাকাছি চলে এসেছে সে। সতর্ক দৃষ্টিতে আশেপাশে খুঁজলেই মিলবে খাজানা। রন তাৎক্ষণিক চোখ মেলল। পুনরায় নাইট ভিশন ডিভাইসে চোখ রেখে চারপাশে উদ্ভ্রান্ত নজর বুলালো। নাইট ভিশনের তীক্ষ্ণ আলোয় রন স্পষ্ট দেখল দূরের বাম দিকের পাহাড়ের ঢাল বেয়ে দৌড়ে যাচ্ছে একটি ছায়া। ছায়াটা কোনো অশরীরের নয়, সে মানুষরূপী অশরীরী। খুব কাছ থেকে লক্ষ্য হারিয়ে গেল ভেবেই রনের দম আটকে এলো। সে ট্যাকটিক্যাল ভেস্টের পকেট থেকে ছোট থার্মাল স্কোপ বের করল। অতি সূক্ষ্ম হাতে কোনো তাড়াহুড়ো ছাড়াই আস্তে আস্তে সেই স্কোপ বন্দুকে লাগিয়ে তাক করল পাহাড় বরাবর। বন্দুকের সাথে লাগানো ডিভাইস স্ক্রিনে মুহূর্তেই স্পষ্ট হলো শরীরের তাপচিহ্ন। এটি কোনো জন্তুর নয়, কারণ জন্তু মানুষের মতো দেখতে হয় না। রন ঠোঁটের কোণে বিজয়ী হাসি ফুটিয়ে মিলিটারি ভাষায় নরম গলায় স্যাটেলাইট মোবাইলে বলে উঠল, এনিমে at 2 o'clock. Guard Teacher 7 confirmed. রনের বলা সাংকেতিক মিলিটারি ভাষার লোকেশন সবাই শুনল। এরপর সকলেই নিজেদের স্থান ছেড়ে এগিয়ে আসার জন্য পা বাড়ালো রনের লোকেশনে। নিজের পজিশন হোল্ড করে একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসল রন। এমন সময় স্যাটেলাইট মোবাইলে ভেসে এলো রিনরিনে কান্নারত মেয়েলি স্বর। তুমি বিহনে প্রাণ যাচ্ছে রণ ভাই, এ কেমন মরণ জ্বালায় আমি জ্বালিয়ে মারলে তুমি। রন প্রশস্ত হেসে বলে উঠল, খুব শীঘ্রই ফিরে এসে সমস্ত কষ্ট মিটিয়ে ভালোবাসায় অবগাহন করব লাভবার্ড। যতটা ক্ষত হৃদয়ে তৈরি হচ্ছে তার চাইতে 1000 গুণ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। অতঃপর চুমু ছুড়ল রন। ব্যথিত গলায় জানালো, আলবিদা। ডিসকানেক্ট হলো স্যাটেলাইট ফোন। ভারী শ্বাস ফেলে গাছে হেলান দিয়ে চোখ বুজল রন। চোখের সামনে স্পষ্ট দৃশ্যমান হলো মৌনতার অর্ধনগ্ন পিঠ। রন ঠোঁট এলিয়ে হেসে বলে উঠল, এমন মরণে প্রতি মুহূর্তে মরছি আমি, জ্বলছি নিরন্তর দহনে। টানা 2 দিন ভাত না খেয়ে জ্ঞান হারালো মৌনতা। তার শরীর ঠান্ডা হয়ে ফ্যাকাশে হয়ে উঠল। চোখ মুখ রক্তশূন্য হলো, সেই সাথে শরীর শুকিয়ে কঙ্কাল প্রায় হলো। মেয়েরে হেন অবস্থায় বিভ্রান্ত হয়ে শব্দ করে হাউমাউ করে কাঁদলেন শায়লা।
সৌম্য গাড়িতে করে তাৎক্ষণিক মৌনতাকে হসপিটালে নিয়ে চলল। সঙ্গে গেল রেহনুমা, শায়লা আর দেওয়ান মির্জা। পুরুষ লোকগুলো বাড়ির বাইরে থাকায় তাদের খবর জানানো হলো না। মৌনতাকে হসপিটালে নেবার পরপর কুয়েল চোখ মুখ কুচকে বলে উঠল, প্রেমিকের শোক সইতে পারছে না, তাই মরতে বসেছে। এসব যে অভিনয় তা ভালোই বুঝতে পারছি, সিম্প্যাথি আদায়ের ভঙ্গি সব। রুলির নিজেরও গা পিত্তি জ্বলে উঠল। এ বাড়িতে মোটেও থাকতে ইচ্ছে করছে না তার। নেহাত কোয়েলের শরীরটা ভালো না, থেকেই জ্বর আসে। তন্মধ্যে বাড়ির অতীব পরহেজগার মানুষগুলো দেখলেই রাগে শরীর জ্বলে উঠছে, আর সেই সাথে মৌনতাকে নিয়ে সবার মাতামাতি দেখলে গালি দেবার জন্য মুখ চুলকায়। এত আধিক্যতা দেখানোর কি আছে? এত বড় ঢিঙি মেয়ে, কিন্তু আচার আচরণ যেন 2 বছরের লুলু বাচ্চা। গজগজ করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে এলো রুলি। বাড়িতে কেউ নেই, শ্মশান ঘাটের ন্যায় ফাঁকা পড়ে আছে। উঠোনের কোণে বসে বসে ঝিমুচ্ছে কুকুর কালু। রুলির মগজে দাউ দাউ করে আগুন জ্বলল। সে বড় বড় পা ফেলে রান্নাঘরে গিয়ে চুলা ধরালো। পাতিল ভর্তি পানি চুলায় বসিয়ে তাপ বাড়ালো। কয়েক মিনিটের ব্যবধানে পাতিলের পানি ফুটতে লাগল। মিনিট 10 পর সেই ফুটন্ত গরম পানি চুলা থেকে তুলে নিয়ে উঠানে এলো রুলি। মনের ইচ্ছে এই পানি কালোর গায়ে ছুঁড়ে মারা, কিন্তু তার আগেই মুইন এসে কালোর সামনে দাঁড়ালো। হাঁটু ভাঁজ করে বসে কালোর গলায় মাথায় আদরে স্পর্শ বুলালো। অতঃপর দাঁড়িয়ে ধোয়া ওঠা পাতিলসহ রুলিকে দেখে ভ্রুকুটি করে মুইন শুধালো, গরম পানি নিয়ে কোথায় যাচ্ছেন আন্টি? মুইনের গলায় থতমত খেল রুলি। কি বলবে না বলবে ভেবে পেল না, কিন্তু নিজের বর্ণচোরা মুখ মুইনকে বুঝতে দিল না। ঠোঁটে মিথ্যে হাসির প্রলেপ লাগিয়ে তাৎক্ষণিক বলে উঠল, কোয়েলের পায়ের ব্যান্ডেজ খুলবো। কিন্তু বাইরে কেন? ওয়াশরুমেই তো করতে পারতেন। মায়ের মতো অধিক চতুর মুইনের কাছে ধরা পড়ার ভয়ে রুলি বলে উঠল, আসলে কি বলতো বাবা, ঘরে থাকতে থাকতে মেয়েটা অসহ্য হয়ে উঠেছে, এজন্য বাইরে নিয়ে এলাম, একটু প্রকৃতি দেখবে কি না। রুলিকে মোটেও সুবিধার মনে হলো না মুইনের কাছে। সে চোখ সরু করে সন্দিহান চোখে মুখে বাড়ির ভেতরে ঢুকতে চাইল। আবার কি মনে করে যেন ফিরে এসে কালুকে বলল, চল কালু, আমরা নদীর পাড়ে হেঁটে আসি। বলেই কালুর গলার বেল্ট টেনে কালুকে দাঁড় করালো। অতঃপর দুজনে হাঁটতে লাগলো নদীর পথে। প্রথম মিশন ফেল হওয়াতে রুলির রাগ হলো, কিন্তু মনে মিলে সেই সিদ্ধান্তে অডল রইল। যতদিন এই কুকুর না মারতে পারবো ততদিন এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। মৌনতার জ্ঞান ফিরতেই রেহনুমা চিন্তিত ভঙ্গিতে শুধালেন, কিরে বাবা, এমন মনোসুখে ভুগছিস কেন? কি হয়েছে আমায় খুলে বলতো। হঠাৎ নাওয়া খাওয়া ভুলে দেবদাসের রূপ নিলি কেন? মৌনতা উত্তর করল না। রেহনুমা আশেপাশে তাকালেন। আপাতত কেউ নেই এখানে, তাই পরম আদরে মৌনতার হাত চেপে নরম গলায় শুধালেন, মানুষের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? মৌনতা অল্প মাথা নাড়াল। রেহনুমা কপাল গুছালেন। এরপর বললেন, তবে খাওয়া পানি ছেড়েছিস কোন শোকে? মৌনতা এবারও নিশ্চুপ রইল। রেহনুমা আশানুরূপ কোনো উত্তর না পেয়ে তপ্ত শ্বাস ফেললেন। একটু পরেই ভেতরে এলেন শায়লা। পেছনে এলেন মৌনতার বাবা দেওয়ান মির্জা। দেওয়ান মির্জা নাতনির জ্ঞান ফিরেছে দেখে কোনো প্রকার খুশি প্রকাশ করলেন না, শুধু ভারী গলায় বললেন, সবাই বাইরে যাও, আমার নাতনির সঙ্গে আমি একটু সময় কাটাতে চাই। এখানে তো মানুষের আনাগোনা করার কোনো দরকার নেই। মির্জা সাহেবের রাশভারী গলায় সায় জানিয়ে সবাই বাইরে অপেক্ষার জন্য দাঁড়িয়ে রইল। সবাই চলে যেতেই বেডের পাশের চেয়ার টেনে থমথমে মুখে বসলেন দেওয়ান মির্জা। এরপর মৌনতার পাটকাঠির ন্যায় শুকনো হাতটা নিজের মুঠোয় নিয়ে শুধালেন, দানা পানির সাথে কিসের রাগ দাদু ভাই? বৃদ্ধের নরম গলায় গলে পড়ল মৌনতা। সে হাতের আজলায় মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। দেওয়ান মির্জা নিশ্চুপ সেই কান্না দেখলেন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় বললেন, আমি তোমাকে একটা প্রশ্ন করেছি মৌনিতা সাবেরি। মৌনতা নিজেকে সামলে করুণ চোখে বৃদ্ধের পানে তাকিয়ে বলে উঠল, যবে থেকে শুনেছি রণভাই মিশন চলাকালীন পেট ভরে খেতে পারে না, তবে থেকে আমি দানা পানি ছুঁতে পারছি না দাদু ভাই। আমার গলা দিয়ে নামে না কোনো খাবার। আমি কোনো প্রশ্ন করো না, দোহাই লাগে তোমার, আমার কাছে কোনো প্রশ্নেরই উত্তর নেই। দেওয়ান মির্জা চোয়ালটা একটু শক্ত করলেন। এরপর বলে উঠলেন, রণ না খেয়েও দিব্যি সুস্থ আছে, তোমার মতো হাসপাতালে সহ্য নেয়নি। এসব ছেলে মানুষই বাদ দিয়ে নিজেকে প্রস্তুত করো। মন দেয়া নেয়া যখন করেই ফেলেছ, তখন এসবে অভ্যস্ত হওয়াই বুদ্ধিমানের কাজ। না খেয়ে মরে যাওয়া কোনো ভালো সিদ্ধান্ত হতে পারে না। সে যাবার আগে আমার কাছে তোমার দায়িত্ব দিয়ে গেছে, আমাকে তার কাছে প্রশ্নবিদ্ধ করো না।
যথেষ্ট বুড়ো হয়েছে আমি, তার চোট করানোর সামর্থ্য থোড়াই আছে আমার। মৌনতা জবাব দিল না। দেওয়ান মির্জা উঠে দাঁড়ালেন। এরপর বললেন, বাড়িতে গিয়ে সবকিছু স্বাভাবিক করে নাও, তোমার জন্যই মঙ্গল। হয়তো নিজের সাথে অন্য কেউ হয়রানি করো না, হাসপাতালে দৌড়াতে কারোরই ভালো লাগে না। বলেই বাইরে বেরিয়ে গেলেন দেওয়ান মির্জা। এরপর ছেলের সামনে গিয়ে বললেন, ছুটি নেবার ব্যবস্থা করো, তোমার মেয়ের কোনো জটিল রোগ হয়নি, মন অসুখে কাবু করেছে তাকে। বাইরে কোথাও বেড়াতে পাঠাও, দেখবে সব অসুখ সেরে গেছে। বলেই লাঠি ভর দিয়ে বেরিয়ে গেলেন ভদ্রলোক। সাদনান মির্জা বাবার কথায় সায় জানিয়ে সৌম্যকে নিয়ে মৌনতার ছুটির ব্যবস্থা করলেন। হাসপাতাল একদিন অবজারভেশনে রাখতে চাইল, কিন্তু কেউ রাজি হল না। অগত্যত্বে ছুটি দিতে হলো। টানা 10 দিন চন্দ্রঘোনা অরণ্যে দিনরাত্রি কাটানোর পর সকলেই যেন একটু রহস্যের গন্ধ পেল। সেই সাথে পেল শত্রুপক্ষের নিকট হাতছানি, যেই হাতছানি অন্ধকার মারিয়ে আলোতে নিয়ে যাবে তাদের, এবং খুব শীঘ্রই। দিনের আলোতে নিজের সহচরীদের নিয়ে ভেজা মাটির পায়ে বহু মানুষের পায়ের ছাপ ধরে ধরে একটা ঝিরির কিনারে গিয়ে দাঁড়ালো রন এবং তার টিম। পাহাড় বেষ্টিত ঝিরির ঝোপের তলায় একটা নৌকা বাঁধা, ইঞ্জিন চালিত নৌকা। এখানে মানুষ তো দূর, জন্তু জানোয়ারেরও কোনো হদিশ নেই। ঝিরির পাশের ঝোপগুলোতে নজর বুলাতেই স্পষ্ট বোঝা গেল এখানে হরদম মানুষের যাতায়াত। রীতিমতো যাতায়াতের ফলে পথের রেখা স্পষ্ট হয়েছে। তীক্ষ্ণ চোখে চারপাশে নজর ফেলতেই মাটিতে একটা ভাঙা ছোট শিশি খুঁজে পেল রন। সেটা হতে নিয়ে নাকের কাছে এনে গন্ধ শুকল রন। ভেতরে এখনও বিন্দু বিন্দু তরল দেখা যাচ্ছে। লম্বা শ্বাস টেনে গন্ধ নিতেই রনের এক ভ্রু উঁচু হয়ে উঠল। সেই সাথে ব্রেনের জট খুলল অল্প। এই গন্ধ এর আগেও রন পেয়েছে, বটগাছের নিচে পড়ে থাকা অর্ধেক ডলারে। রনের হঠাৎই মন বলে উঠল, ডলার ঘটনার সাথে এই ঘটনার সংযোগ আছে। ঘটনার বিস্তৃতি বৃহৎ নেটওয়ার্ক জুড়ে। মাটি থেকে উঠে দাঁড়িয়ে গলায় ঝোলানো দূরবীন দিয়ে চারপাশে দৃষ্টি বুলালো রন। কোনো মানুষ তো দূর, একটা পক্ষীকুলো দেখা যাচ্ছে না। রন সবাইকে হুঁশিয়ারি রেখে এটাকে ঝিরির পাশের পথ ধরে হাঁটতে লাগলো। ক্যাপ্টেন রাশেদ অনুরোধ করল, মেজর রনো, এখানে প্রতি মুহূর্তে বিপদ ওত পেতে আছে। এখানে একা চলাচল যথেষ্ট রিস্কি। আমরাও আসি আপনার সাথে। নো। বলেই হাতে মিলিটারি ফ্রিজ সাইন দেখালো রন। এরপর বন্দুক তাক করে সামনে হাঁটতে লাগলো। চলতে চলতে পায়ের নিচে কিছু মচমচে শব্দে দাঁড়িয়ে গেল রন। আশেপাশের সতর্ক নজর বুলিয়ে পা সরিয়ে নিচে তাকাতেই একটা কাগজে মোড়ানো চকলেট কুড়িয়ে পেল রন। চকলেট হাতে নিয়ে আরও কিছু দূর এগোতেই আরেকটি চকলেট পেল রন। রনের ইন্টেলিজেন্স ব্রেন মুহূর্তেই জানান দিল কোনো বাচ্চা পথের নিশানা রেখে গেছে এখানে। রন হাতের ইশারায় বাকি টিম মেম্বারদের নিজের সাথে আসার সিগন্যাল দিল। ধীর পায়ে কমান্ডো স্টাইলে এগোতে লাগলো সকলে। যেতে যেতে আরও 3টে চকলেট পেল রন। সেগুলো নিজের প্যান্টের পকেটে রেখে সামনে এগিয়ে গেল। এখানে পথ শেষ হয়েছে। সামনে বিশাল ঝোঁপওয়ালা জঙ্গল। চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে ক্যাপ্টেন রাশেদ বলে উঠল, এখানে এসে পথ ফুরিয়েছে মেজর, তাহলে বাকি পথ কোথায়? ঠোঁটে আঙুল দিয়ে হুশ বলে রাশেদকে চুপ করিয়ে দিল রন। অতঃপর এগিয়ে গেল সেই ঝোপের মধ্যে। ঝোপ ঠেলে ভেতরে ঢুকতেই মাটির নিচে ফাঁপা অনুভূত হল। উপস্থিত এক সোলজার এক হাঁটু গেড়ে বসে মাটিতে ঠক ঠক করল। তাতে স্পষ্ট বোঝা গেল ভেতরের পুরোটাই ফাঁপা। একজন কমান্ডো ভ্রু সরু করে শুধালো, ভেতরে ঢুকে দেখব? রন তাৎক্ষণিক বলে উঠল, নো, এখনই না, হতে যথেষ্ট সময় রয়েছে। বলেই চারপাশে আরেকটু নজর বুলালো। কিছুটা দূরেই উঁচু এক পাহাড়। রন আঙ্গুলি নির্দেশ করে বলে উঠল, আজ রাতে ওই পাহাড়ে অবস্থান নেব আমরা। ওখান থেকে এখানে স্পষ্ট নজর রাখা যাবে। বলেই পূর্বের পথ ধরে ফেরত এসে সেই ঝোপঝাড় ডিঙিয়ে সেই পাহাড়ের দিকে অগ্রসর হলো সকলে। আপাতত ওটাই সেফ জোন। নিজ ঘরে বসে বসে অঙ্ক বই নাড়াচাড়া করছে মৌনতা। বইয়ের পাতা জুড়ে রনের নাম লিখে রেখেছে সে। এটা তার মনের এক ধরনের আনন্দ। সেই আনন্দে জল ঢেলে কোয়েল এলো সেখানে, এসে মৌনতার বিছানায় বসল। কোয়েলকে দেখেই বই বন্ধ করে ইংরেজি বই খুলল মৌনতা। এরপর কোনো বাক্য ব্যয় না করে মনে মনে পড়তে লাগল। মৌনতার পানে তাকিয়ে তাচ্ছিল্য হাসল কোয়েল। অতঃপর বলল, তা কি করে ফাঁসালে রন ভাইয়াকে? রূপে না গুণে? কথাটা বিচ্ছিরি লাগল মৌনতার কাছে। সে চোখ মুখ কুঁচকে মাথা নিচু করে বসে রইল। কোয়েলের কথার জবাব দেবার প্রয়োজন মনে করল না। কিন্তু কোয়েল নাছোড় বান্দা। সে ঠোঁটে চাতুরতার হাসি মেখে বলল,
তা কি কি গুণ আছে তোমার? আমাকেও একটু বলো, আমিও ট্রাই মারি, যদি পটে যায়। তুমি সীমা অতিক্রম করে কথা বলছো কোয়েল আপু। বয়সে তোমার অনেক ছোট আমি, অথচ তুমি বিশ্রী রকমের হিংসাত্মক আচরণ জুড়ে আমার সাথে কথা বলছো। আর রণ ভাইকে আমি পটাতে যাইনি, সে এসেছে আমার কাছে। কোয়েল ভাবলে হাসল, বলল, ছোটবেলায় দেখতাম হরদম গালে চড়াতো তোমাকে, তুমি তার 2 চোখের বিষ ছিলে। তা হঠাৎ বিষ মধু হলো কি করে? আর এমন নাওয়া খাওয়া ছেড়ে বিছানা ধরেছ, ঘটনা কি? খেয়ে দিয়ে চলে গেছে নাকি? মৌনতা এবার চিৎকার করে উঠল।